হলো মার্স নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই হেডলাইন্স। নিবেদন করছে অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। হুগলি জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ গুলিবিদ্ধ। ভুতুড়ে কাণ্ড ওয়েবসাইটে। খানাকুলের রাজহাটি এলাকায় ভক্ত সম্মেলন। পারুলে দুর্ঘটনায় মৃত্যু একজনের। হেডলাইন নিবেদন করলো অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। এবার আসছি নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। হুগলি জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ গুলিবিদ্ধ। অভিযোগ, দলীয় কার্যালয়ের সামনে গুলি চালিয়ে চপার দিয়ে আঘাত করা হয় তাকে। কর্মাধ্যক্ষের বুকে গুলি লাগলে প্রথমে স্থানীয় চণ্ডীতলা গ্রামীণ হাসপাতাল ও পরে এসএসকেএম এ ভর্তি করা হয়। হুগলি জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ আফসার হোসেন গুলিবিদ্ধ। চণ্ডীতলার ভগবতীপুরে দলীয় কার্যালয়ের সামনে বসেছিলেন তিনি। সোমবার রাত 8টা নাগাদ বাইকে চেপে আসে 3 দুষ্কৃতী। প্রথমে বোমা মারে, পরে গুলি চালিয়ে চম্পট দেয় তারা। আততায়ীদের মুখে ঢাকা ছিল। বোমার আঘাতের পাশাপাশি একটি গুলি কর্মাধ্যক্ষের বুকে লাগে। তড়িঘড়ি তাকে প্রথমে স্থানীয় চণ্ডীতলা গ্রামীণ হাসপাতাল, পরে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। এসএসকেএম এ যাওয়ার আগে অ্যাম্বুলেন্সে শুয়ে কর্মাধ্যক্ষ জানান, তাকে হামলার পিছনে স্থানীয় তৃণমূলেরই কয়েকজন জড়িত। মুশারফ, জাহাঙ্গীর, আনিসুল সহ বেশ কয়েকজনের নামে অভিযোগ করেন তিনি। ঠিক কী কারণে তৃণমূল নেতার উপর হামলা, তদন্তে চণ্ডীতলা থানার পুলিশ। আসফর হোসেন ভালোই আছে, তো অপারেশনটা হয়ে গেছে, অপারেশন করে গুলিও বের করে দেওয়া হয়েছে। এখন সে সুস্থ আছে, বেডে দিয়ে দেওয়া হয়েছে। যারা আছে পার্টির লোকজন শুভানুদেয় তার সঙ্গে দেখা করছে। যে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি প্রোগ্রামগুলি নিয়েও পার্টি অফিসে বিভিন্ন রকম আলোচনা করছিল, কি হবে হ্যান নেই সেই। কয়েকজন সঙ্গে দলের লোকেরা ছিল। সেই সময় 4-5 জন মুখে কাপড় টাপড় বেঁধে ওকে আক্রমণ করে। প্রথমে ওই কাটারি যেটা বলে, সেটা দা মানে কাটারি দিয়ে প্রথমে আঘাত করে, এবং পরবর্তী সময় ওই কাটারি দিয়ে যখন মারতে গেছে তখন হাতটা তাড়া দিয়েছে, গুলি চালিয়েছে, বুকের ডান দিকটা লেগেছে। আজকে একটু বম্বিং করেছে। আত্মীয় স্বজন যারা ছিল বিভিন্ন জায়গায়, ওই কখনো বাঁদিকে, কখনো ডান দিকে, কখনো দোকানের দিকে মেরে লোকছে একটু পাতলা করে সরিয়ে দেওয়ার জন্য সরিয়ে ওইসব করেছে দুষ্কৃতী যারা। করে কয়েকজন ওটা করেছে, কয়েকজন এখানে হামলা করেছে, সঙ্গে সঙ্গে লোকজন জড়ো হয়েছে, ওটা চলে গেছে। দলের লোকেরা সঙ্গে সঙ্গে পড়ে গেছে। আমাদের রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব সবাই রাত্রিবেলা ব্যাপারটা টেক কেয়ার করেছে। মাননীয় এমপি সাহেবও, আমি খবর নিয়েছিলাম, মাননীয় এমপি সাহেব কল্যাণদা বারবার ফোন করেছেন। বক্সিদা থেকে শুরু করে আমাদের এখানে রাজ্যের, আমাদের জেলার তপন দাশগুপ্ত মহাশয়, সকলেই ব্যাপারটা নিয়ে হয়েছে। এবং চটজলদি আমিও ফোন পাওয়ার পর আমার একজন কর্মাধ্যক্ষ আরাধনবাগ আমাকে ফোন করে প্রথমে জানালেন। আমাদের এখানে একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম শেষে আমি বাড়ি পথে যাচ্ছিলাম। আরাধনবাগ আমাকে জানালেন, সঙ্গে সঙ্গে আমি খবর টবর করলাম, তখন ওরা রাস্তায় যাচ্ছে। আর রাত্রিবেলা শুনলাম, আমি যখন রাত্রিবেলা পৌঁছলাম ওদের মুখে শুনেছিলাম যে 4 জনকে অ্যারেস্ট করেছে। দল বুঝে নেবে, দেখবে। নেতৃত্ব আছে, আমাদের জেলা নেতৃত্ব আছেন, রাজ্য নেতৃত্ব আছেন, বিষয়টা তাদের নজরে আছে। দলের গুরুত্বপূর্ণ সে সদস্য, পুরনো দিনের লিডার, ওই এলাকার মানুষের সুখ দুঃখে সবসময় সঙ্গে থাকে। সে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে, কাজকর্ম স্বাভাবিকভাবে করবেন, এটাই তো চাইবে। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। চোখ রাখবো পরের খবরে। ভুতুড়ে কাণ্ড ওয়েবসাইটে। হুগলি জেলা পরিষদের ওয়েবসাইট কি হ্যাক হয়েছে? আবেদনকারীদের মধ্যে ছড়িয়েছে বিভ্রান্তি। হুগলি জেলার ওয়েবসাইটের অদ্ভুতুড়ে কাণ্ডে চরম বিভ্রান্তি ছড়িয়েছে। সম্প্রতি হুগলি জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দেয়া হয়। তার জন্য অনলাইন ফর্ম ফিল আপ করে আবেদন করতে বলা হয় প্রার্থীদের।
আবেদনের শেষ তারিখ আগামীকাল 28শে ডিসেম্বর। হুগলি জেলার ওয়েবসাইটে ঢুকে ফর্ম ফিল আপ করতে গিয়ে সমস্যায় পড়ছেন প্রার্থীরা। সাইটে নাম ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করানোর পর অ্যাকনলেজমেন্ট নেওয়ার সময় প্রার্থীর ছবি পাল্টে যাচ্ছে, কখনো বা চাকরি প্রার্থীর নাম 100ই অন্য কারো। সংরক্ষণের আওতায় থাকা প্রার্থীদেরও পড়তে হচ্ছে সমস্যায়। অ্যাকনলেজমেন্টে প্রার্থীর সঠিক পরিচয় পেতে চরম নাজেহাল হচ্ছেন আবেদনকারীরা, এটাই তাদের অভিযোগ। জেলা পরিষদের সভাপতি মেহবুব রহমান বলেন, ওয়েবসাইটের সার্ভারে গন্ডগোল থাকায় এই সমস্যা হচ্ছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে প্রশাসনিক স্তরে কথা হয়েছে। যারা অ্যাডমিট পাবেন, ছবি সই আলাদা হলেও তাদের আইডি প্রুফ দেখিয়ে তাদের পরীক্ষায় বসতে কোনো অসুবিধা হবে না। একসঙ্গে বহু প্রার্থী সাইটে ঢুকে ফর্ম ফিল আপ করায় সার্ভারে সমস্যা দেখা দিচ্ছে বলেও জানান সভাধিপতি। যে কারণেই হোক অনলাইন ফর্ম ফিল আপ করতে না পারায় অনেকেই হয়তো পরীক্ষায় বসতে পারবেন না। আমার কানে এসছে যে অনলাইনে ফর্ম ফিল আপ করতে গিয়ে সমস্যা আসছে, সেই সমস্যাটা আমরা শুনেছি এবং একটু আগে আমি আমার এই ব্যাপারটা যে দেখছি আর কি, ডিআইও এনআইসি এই ডিপার্টটা দেখছি আর কি ডিপার্টমেন্ট, আমি তার সঙ্গে কথা বলেছি, আমার সেক্রেটারি সাহেবের সঙ্গে, আমার ডিএম সবার সঙ্গে কথা বলেছি। এটা নিয়ে খুব একটা সমস্যার ব্যাপার নেই, কারণ সার্ভারগুলো ডাউন থাকে, একসঙ্গে অনেকগুলো কাজ করতে গিয়ে সমস্যা হয়, কিন্তু এক্ষেত্রে কোনো অসুবিধা এই কারণেই হবে না। এটা অনলাইনে ফর্মটা ফিল আপ করছে, অ্যাকনলেজমেন্টের যে কপিটা আমি যেটা শুনলাম যে ছবি টবি এই সব গন্ডগোলগুলো হচ্ছে, এগুলো নিয়ে হবে না, কারণ অ্যাডমিশন দিতে এসে তার অ্যাডমিট কার্ড লাগবে, তারপর অ্যাড্রেস প্রুফ, এই সমস্তগুলো লাগবে। অতএব সেগুলো আমরা দেখে নিয়ে তার অ্যাডমিশনে বুঝতে তার কোনো অসুবিধা হবে না, সেটা আমরা কথাবার্তা বলে দেখে নিয়েছি। ওই অ্যাকনলেজমেন্টের জন্য তার পরীক্ষায় বসতে কোনো অসুবিধা হবে না, সেটা আমরা কথাবার্তা বলে নিয়েছি। তবুও এই যে টেকনিক্যালি যে ভুল ত্রুটিটা হচ্ছে সেটা আমরা কথাবার্তা বলে নিয়েছি, এর জন্য একটা কোনো রেজলিউশন করে তার আগামী দিনে কিভাবে আরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে ব্যাপারটা দেখা যায় সেটা আমরা দেখে নেবো। এখন সবগুলো তো আগে যেমন ম্যানুয়ালি হতো, এখন তো ম্যানুয়ালি হয় না। ওইটা ওর জন্যই আমরা একটা খুব শীঘ্রই মিটিং করে নেবো ডিআইসি এনআইসির সঙ্গে। আমি ডিআইও এনআইসির সঙ্গে কথা বলছিলাম, সেক্রেটারি সাহেবের সঙ্গে আমি বসে কথা বলছিলাম যে অনলাইনে ফর্ম ফিল আপ তারা করছে। এবার ওই অ্যাডমিশন তো তোমার অ্যাডমিট কার্ডের ব্যাপারটা তো সঙ্গে সঙ্গে তারা পাচ্ছে না, পরে অ্যাডমিট কার্ড পাবে তারা। তো অ্যাকনলেজমেন্টের যে সে যে অনলাইনে ফর্মটা ফিল আপ করেছে, যে সমস্ত নাম্বারগুলো সেগুলো সবই ঠিক আছে, পাচ্ছে। এবার আমরা খুব শীঘ্রই একটা পাবলিসিটি করব, কিংবা আমরা বিজ্ঞাপন একটা দিয়ে দেবো, যে যারা পরীক্ষা দেবে তাদের এই অ্যাড্রেস প্রুফ নিয়ে আসতে হবে, ছবি, অ্যাড্রেস প্রুফ এইগুলো সমস্ত নিয়ে এসে সিগনেচার করে অ্যাটেস্টেড করে নিয়ে এসে পরীক্ষা হলে আসবে, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা হবে না। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এবার আসছি পরের খবরে। মুখ্যমন্ত্রীর সাধে প্রকল্পকে থোড়াই কেয়ার, ঘটনা তারকেশ্বরের, দায় ঝেড়ে ফেলতে তৎপর উভয় পক্ষই। মুখ্যমন্ত্রীর জল ধরো জল ভরো প্রকল্পকে থোড়াই কেয়ার, এই রকমই ছবি ধরা পড়ল তারকেশ্বরের বিডিও অফিস লাগোয়া। এছাড়াও একটি সরকারি দপ্তর প্রাথমিক বিদ্যালয়ে এসআই অফিসের সামনেও যে জলাশয়গুলি আছে সেগুলি অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করছে। এই জলাশয়গুলির দিকে প্রশাসনের কোনো নজর নেই। বিডিও অফিসের বেশ কিছু কর্মী প্রকাশ্যে কিছু না বললেও তাদেরও অভিযোগ, এই পরিবেশে অফিস করা মানে এক প্রকারে নিজেদের শরীরকে তিলে তিলে নষ্ট করা। বিডিও জয়গোপাল পাল নিজের দায় ঝেড়ে পৌরসভার উপর চাপিয়েছেন, কিন্তু এখন প্রশ্ন হলো, কে এর দায় নেবে? এতদিন ধরে কি পৌরসভা ঘুমাচ্ছে, নাকি আড়ালে অন্য গল্প আছে? অন্যদিকে আস্তে আস্তে আবর্জনা দিয়ে জলাশয়গুলি ভরাট করে একদম ব্যবহারের অনুপযোগী করে সেটাকে ভরাট করে বহুতল ইমারত তৈরি করতে পারলেই কোটি কোটি মুনাফা। এভাবেই চলছে গোপনে জলাশয় ভরাট করার চক্রান্ত। অথচ পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে পুলিশ প্রশাসনিক কর্তারা একেবারেই নীরব, সমাধানের কোনো পদক্ষেপ নেই। ব্যাপারটা হচ্ছে এটা মানে যে পিছনের যে জলাজমিটা আছে, ডোবাও নয়, জলাজমি দীর্ঘদিন ধরে অপতিত অবস্থায় পড়ে আছে। জমিটা ব্যক্তিগত জমি, পৌরসভার অধীনস্থ। ব্যক্তিগত উদ্যোগে যদি এটা পরিষ্কার না করা যায়, অত বড় জায়গা সরকারের পক্ষে বা নির্মল বাংলা প্রকল্পে যে কাজটা হচ্ছে সম্ভব নয়। ব্যক্তিগত মালিকাধীন জায়গার ফলে এটা অসুবিধা হচ্ছে এবং পৌরসভার অধীনস্থ, ব্লকের এখতিয়ারে এই ব্যাপারটা নেই। এই জায়গাটার ফলে এলাকার লোকেদের যারা আশেপাশে বাড়ি বা বিল্ডিং আছে বা আমার অফিসেও কিছু অসুবিধা হয়। মশা মাছি উপদ্রব থাকে এবং সাপেরও উপদ্রব হতে পারে, হয়।
এতে আমাদের অসুবিধা হয় ঠিকই, কিন্তু আমরা অসুবিধার জন্য ব্লিচিং পাউডার অন্যান্য জিনিসপত্র আমরা দিয়ে আমাদের পরিবেশটাকে আমরা আশেপাশে ঠিক রেখেছি, কিন্তু ডোবার ব্যাপারে বা জলাজমির ব্যাপারটা আমরা কিছু করতে পারছি না। তারকেশ্বর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সেট টপ বক্স সকল টিভি গ্রাহকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে ট্রাইয়ের নির্দেশে আগামী 1 জানুয়ারি 2017 তারিখ থেকে ফেজ 4 এলাকায় ডিজিটাল সিগন্যাল বাধ্যতামূলক হচ্ছে। সমস্ত গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে 31 ডিসেম্বর 2016 মধ্যে আপনাদের মনোরঞ্জনের জন্য প্রয়োজনীয় ডিজিটাল সেট টপ বক্স নিজ নিজ কেবল অপারেটরদের থেকে সংগ্রহ করুন। অন্যথায় 31 ডিসেম্বরের পর আপনার টিভিতে সেট টপ বক্স ছাড়া আপনি কোনো রূপ ছবি দেখতে না পেলে আপনার কেবল অপারেটর দায়ী থাকবে না। বাড়িতে সেট টপ বক্স লাগান, ডিজিটাল হয়ে যান। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। দলীয় কার্যালয়ে ঢুকে জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষের উপর হামলার ঘটনায় 4 জনকে চণ্ডীতলা থানার পুলিশ গ্রেপ্তার করল। তাদের শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। সোমবার রাতে চণ্ডীতলা থানার ভগবতীপুর এলাকায় দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ আফসার হোসেনের উপর গুলি, বোমা ও চপার নিয়ে খুনের হামলার ঘটনার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করল চণ্ডীতলা থানা। ধৃতরা মেশের মল্লিক, ওইদুল মল্লিক, রাজীব মল্লিক ও জাহির মল্লিক। ধৃতরা সকলেই সোনা ব্যবসায়ী। চণ্ডীতলা থানার ভগবতীপুর এলাকায় দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ আফসার হোসেনের উপর গুলি, বোমা ও চপার নিয়ে খুনের হামলা চালানোর অভিযোগ ওঠে এদের বিরুদ্ধে। ধৃতদের শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। চোখ রাখবো পরের খবরে। খানাকুলের রাজহাটি এলাকায় ভক্ত সম্মেলন। উড়িষ্যা, আসাম, উত্তরপ্রদেশ, ত্রিপুরা সহ ভারতের বাইরে থেকেও হাজার হাজার ভক্ত এই সম্মেলনে যোগ দিয়েছে। জগদ্ধাত্রী পূজার রেস কাটার কয়েকদিনের মধ্যেই খানাকুলের রাজহাটি এলাকা পুনরায় উৎসবের মেজাজে ফিরে এসেছে। তবে এবারে তা একটি ধর্মীয় সংগঠন রাজহাটি শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত সংঘের উদ্যোগে অনুষ্ঠিত সর্বধর্ম সমন্বয়ে সার্বভৌম ভক্ত সম্মিলনীকে ঘিরে রাজহাটির মধ্যারঙ্গ এলাকায় প্রায় 250 বিঘা জমির উপর এই অনুষ্ঠানটি গত সোমবার থেকে শুরু হয়, চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। সারা বিশ্বব্যাপী হিন্দু ধর্মগুরু নিগমানন্দের প্রায় 18,000 ভক্ত ছাড়াও কয়েক লক্ষ এলাকাবাসীরা ভক্ত সম্মেলনকে ঘিরে রাজহাটিতে সমবেত হয়েছেন। উড়িষ্যা, আসাম, উত্তরপ্রদেশ, ত্রিপুরা ছাড়াও দেশের বাইরে যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান প্রভৃতি দেশের হাজার হাজার ভক্তরাও এই মহা সম্মেলনে যোগ দিচ্ছেন। সম্মেলনের মূল মঞ্চকে ঘিরে তৈরি হয়েছে অসংখ্য ক্যাম্প। মহিলা ও পুরুষ ভক্তদের জন্য পৃথক ব্যবস্থা ছাড়াও রয়েছে বয়স্ক, সাধু, সন্ন্যাসী, শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা। প্রায় 20,000 ভক্তের রাত্রিবাসের জন্য তৈরি হয়েছে প্রায় 100-র অধিক ক্যাম্প। সেখানে দুবেলা খাবার ছাড়াও মিলবে স্নানের জন্য গরম জল, চিকিৎসার পরিষেবার মতো বিষয়গুলি। এ বিষয়ে সম্মেলন কমিটি ছাড়াও এগিয়ে এসেছে রাজহাটি লায়ন্স ক্লাব। সম্মেলন কমিটির ক্যাম্পের পাশাপাশি তাদের উদ্যোগেও চিকিৎসার জন্য বেশ কয়েকটি ক্যাম্প করা হয়েছে। আমি ওড়িশাରୁ আসছি। এটি আমরা ঠাকুর নিগমানন্দଙ୍କର সর্বভারত স্তরীয় সার্বভৌম সম্মিলনী ହେଉଛି, ସେଥିପାଇଁ ଆମେ আসଛୁ। ଆମେ 23 ତାରିଖରୁ ଆସିଲୁଣି, 23rd ଆସିଲୁଣି। ପ୍ରତିବର୍ଷ ଆମେ ଆସୁ। এটা ବୁଲି ବୁଲି ସବୁ ଜାଗାରେ ହୁଏ, ভারতের যেকোনো জায়গায় হলে আমি সমস্ত পুরো পরিবার সহিত আছি। এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে আসাম বঙ্গীয় সারস্বত মঠ, কোকিলামুখ, জোরহাট, আসাম। এই মঠের অন্তর্গত রাজহাটি নিগমানন্দ সারস্বত সংঘের পরিচালনায় 102তম ভক্ত সম্মেলনী। এই ভক্ত সম্মেলনের মূল উদ্দেশ্য আমাদের হচ্ছে সর্বধর্ম সমন্বয় এবং অসাম্প্রদায়িকভাবে আমাদের ভক্তদের মধ্যে ভাব প্রচার, ভাব বিনিময়, আদর্শ গৃহস্থ জীবন গঠন এবং সমস্ত বিশ্বভ্রাতৃত্বের বোধ জাগানো।
এবং এটা অসাম্প্রদায়িক এই জন্যই বলছি, আমাদের যে মূল ধর্মসভা ওই যে আমাদের 13ই পৌষ হবে, সেখানে আমাদের যারা প্রবচন করবেন তার মধ্যে আমাদের যেমন আমাদের তারকেশ্বর মহন্ত মহারাজ আছেন, রামকৃষ্ণ মিশনের মহারাজ আছেন, তেমনি আমাদের মুসলিম সম্প্রদায়েরও আমাদের বক্তা এর মধ্যে আছে। আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, কর্ণাটক, ইভেন আমাদের বাংলাদেশ থেকেও আমাদের ভক্ত ভাই এবং বোনেরা আসছেন। প্রায় 18,000-এর মতন আমাদের এখানে বিভিন্ন ক্যাম্পে ওনারা থাকছেন তাদের পরিবার বর্গ নিয়ে। খানাকুল থেকে মানুষ পণ্ডিতের সাথে সৌরভ রায়ের রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিনে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি, সঙ্গে থাকুন। আপনি কি নতুন গ্যাসের কানেকশন নিতে ইচ্ছুক? তাই আর দেরি না করে যোগাযোগ করুন অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক, গৌরহাটি, আরামবাগ, হুগলি। এখান থেকে গ্রাহকদের বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়। গ্যাসের ওভেন, লাইটার প্রভৃতি গ্যাসের যাবতীয় সরঞ্জাম এখানে পাবেন। গ্যাস বুকিং এর জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9007966123। আরো বিশদ জানতে যোগাযোগ করুন অনন্ত ভট্টাচার্য। অফিসিয়াল ফোন নম্বর 03211261207 এবং 9832847328। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর, আহত একজন। ঘটনাটি ঘটেছে আরামবাগের পারুলে। তাকে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। আহত আরও একজনকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আরামবাগের পারুল এলাকায়। মৃত যুবকের নাম শেখ সাদ্দাম, বাড়ি পুরসুরা সোয়ালুক গ্রামে। আরামবাগ তারকেশ্বর রাস্তায় তারকেশ্বরমুখী বাইক আরোহীর সঙ্গে আরামবাগমুখী এক ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যায় ওই যুবক। আরামবাগ থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে এবং আরামবাগ মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় ও আহত শেখ মনিরুলকে আরামবাগ মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করে। পুলিশ এখনো ট্রাকটিকে ধরতে পারেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। চোখ রাখবো পরের খবরে। আরামবাগ মেলা জমে উঠেছে। প্রতিদিনই বিভিন্ন শিল্পী সমন্বয়ে চলছে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। আরামবাগ বয়েজ স্কুল মাঠে উৎসবকে কেন্দ্র করে প্রতিদিনই মানুষের ঢল। আরামবাগ উৎসবের প্রতিদিনই স্থানীয় শিল্পীদের নিয়ে সন্ধ্যায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে উৎসব কমিটি। এছাড়াও প্রতিদিন মুম্বাই, কলকাতা শিল্পী সমন্বয়ে অনুষ্ঠান হচ্ছে। আরামবাগ বয়েজ স্কুল মাঠে আরামবাগ উৎসব উপলক্ষে হাজার হাজার মানুষের ভিড়। স্কুল মাঠে পসরা সাজিয়ে বসেছে মেলা। বিকাল থেকে লোক সমাগম হচ্ছে আরামবাগ উৎসবে। বুধবার এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন অলকা ইয়াকনিক, বৃহস্পতিবার উপস্থিত থাকছেন অনুরাধা পারওয়াল, শুক্রবার উপস্থিত থাকবে অন্বেষা দাশগুপ্ত, শনিবার আসছেন শিবাজি ও অরুন্ধতী, রবিবার রয়েছে যাত্রাপালা এবং সোমবার উপস্থিত থাকবেন দেব ও ডান্স ট্রুপ। এছাড়াও প্রতিদিনই থাকবে স্থানীয় ছেলে মেয়েদের অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আরামবাগ উৎসব শুরু হয়েছে 26শে ডিসেম্বর সোমবার। আজ তার দ্বিতীয় দিন, চলবে 2রা জানুয়ারি সোমবার পর্যন্ত। আরামবাগ পৌরসভা ও অ্যালায়েন্স ব্রডব্যান্ডের যৌথ প্রয়াসে মেলা কদিন থাকছে আরামবাগ উৎসব চত্বরে ফ্রি ওয়াইফাই। দর্শকদের জন্য সুখবর, আরামবাগ উৎসব 2016-17 লাইভ টেলিকাস্ট দেখুন মার্স নেটওয়ার্কের মার্স প্লাস চ্যানেলে, সেট টপ বক্সে দেখুন 922 নাম্বার চ্যানেলে। নিউজ 7 দিন আজ এ পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন 9টা 30 মিনিট, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8টা 30 মিনিট এবং দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।